সলতে নিবে গো। সুর টেনে কথাটা বলতে বলতে সামনে এসে দাঁড়ালো বছর ৭-৮-এর একটা রোগাটে চেহারার ছেলে। ওর পরনে একটু রংচটা নীল রঙের প্যান্ট ও ফ্যাকাশে লাল রঙের গেঞ্জি। কোনো এক সময় গেঞ্জির রংটা যে লাল ছিল তা বোঝা গেল এখন শুধু রঙের রেশটুকুই রয়ে গেছে। রোদ পোড়া তামাটে গাত্রবর্ণের মধ্যেও ওর মায়ামাখা মিষ্টি মুখটা সহজেই দৃষ্টি কাড়ে। বালির উপর ছাতার তলার চেয়ারে বসে সমুদ্রের ঢেউ গুনছিলাম আমি। আমার দিক থেকে সলতে কেনার কোনো তাগিদ না দেখে ও আরও একটু তৎপর হলো। তুলো দিয়ে তৈরি সরু সলতের গোছাগুলো ৩ আঙ্গুলে ধরে কয়েক পা এগিয়ে এলো। সলতেগুলো একেবারে চোখের সামনে দোলাতে দোলাতে করুণভাবে তাকালো আমার দিকে। লও না মসি, সস্তা করে দিব। ২০ টাকায় ৫টা-৬টা লও, ৭টা দিয়ে দিব। ওর ওই অনুরোধের মধ্যেই মিশেছিল একটা আবদারের সুর। মসি ডাকটাও ছিল নিতান্ত আপনজনের মতো। ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি যখন খুঁজে চলেছি একই রকম চেহারার আর এক কিশোরকে, তখন ও একতরফা সলতের দরদাম করে চলেছে। জন্মসূত্রে উড়িষ্যাবাসী হলেও বাংলাটা ভালোই বলতে পারে সমুদ্র তটের এই সব ফেরিওয়ালারা। উচ্চারণে কিছু ত্রুটি থাকলেও বুঝতে অসুবিধা হয় না তেমন। গলা সামান্য চড়িয়ে একই কথার পুনরাবৃত্তি করল ও। নিবে না মসি, লও না, সস্তা করে দিব। এরপর আর চুপ করে বসে থাকতে পারলাম না। একটা ২০ টাকার নোট বার করে এগিয়ে ধরলাম ওর দিকে। দে তবে ২০ টাকার। চোখে মুখে উপচে পড়া খুশি নিয়ে ও সলতের ব্রাঞ্চটা ছোট খবরের কাগজের টুকরোয় জড়িয়ে আমার হাতে দিল। সেগুলো ব্যাগে ভরে ওর দিকে মনোযোগ দিলাম। এতক্ষণ যার কথা ভাবছিলাম তার সঙ্গে এর যোগসূত্র খোঁজার চেষ্টায় কয়েকটা প্রশ্ন করে ফেললাম ওকে। ওর নাম কি, ওদের বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, কি করে ওর বাবা মা, ওর আর ভাই বোন আছে কি না, এইসব। জানলাম ওর নাম ভানু। আমার সব প্রশ্নেরই উত্তর দিয়ে গেল ভানু পরপর। তবুও একটা অস্থিরতা লক্ষ্য করলাম ওর মধ্যে। আসলে গ্রাসোচ্ছ্বাদনের জন্য এই বয়সেই যাকে ব্যবসা শুরু করতে হয়েছে তার কাছে অযথা নষ্ট করার মতো সময় কোথায়। আমাকে ২০ টাকার সলতে বিক্রি করার জন্য ইতিমধ্যেই অনেক সময় ব্যয় করে ফেলেছে ও। এবার যেতে পারলে যেন বাঁচে। ইবার তাহলে চাই মসি। মসি বলে ডাকার সময় শয়ের উপর একটু বেশি জোর দিচ্ছিল ভানু। তবে শুনতে মন্দ লাগছিল না ওর কচি গলার ডাকটা। ওকে আর আটকে রাখা ঠিক নয় ভেবে বললাম, হ্যাঁ আয়। আমাদের সংস্কারে বাধে কাউকে যা কথাটা বলতে, কিন্তু ও তা না বুঝে ঘুরে দাঁড়ালো। বাধ্য হয়ে বললাম, ওদিকে যা, দেখ যদি কেউ কেনে। একই সুরে ডাকতে ডাকতে সমুদ্র তট ধরে হাঁটতে হাঁটতে চলে গেল ছোট্ট ফেরিওয়ালা ভানু। ওর গমন পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি ডুব দিলাম ৩৭ বছর আগের এক সন্ধ্যায়। চোখের সামনে মুহূর্তে ভেসে উঠল আর এক খুদে সলতেওয়ালার মুখাবয়ব। ৪২ বছর সময়টা কিছু কম নয়, অথচ সেই কিশোরের স্মৃতি এতটুকুও মুছে যায়নি মন থেকে। আমার অজান্তেই তা লুকিয়েছিল মনের কোনো এক কোণে। সেবার ছিল আমার প্রথম পুরী আসা। বিয়ের কিছুদিন পর হলেও সেটাই ছিল আমাদের দুজনের একসাথে প্রথম বেড়াতে আসা। সেই হিসেবে মধুচন্দ্রিমাও বলা যেতে পারে। সমুদ্র দেখিনি তার আগে, তাই দুর্বার এক আকর্ষণে বারবার ছুটে ছুটে আসছিলাম সমুদ্র তটে। তখন সারি সারি ছাতার তলায় এত চেয়ার সাজিয়ে ভাড়া দেওয়ার ব্যবস্থা ছিল না। চায়ের দোকান বা মাছ ভাজার দোকানগুলোর সামনে সামান্য কিছু বেঞ্চ পাতা থাকতো। নুলিয়ারাও কিছু বেঞ্চ রাখত। তবে আমার ভালো লাগতো বালির উপর বসতে। সেদিনও বালির উপর পাশাপাশি বসেছিলাম আমরা দুজনে। আমি সারাক্ষণ ঢেউ গুনে চলেছিলাম দু চোখে অপার বিস্ময় নিয়ে। এরই মাঝে ঠিক এই রকম বয়সের একটা ছেলে সলতে নিয়ে এসে দাঁড়িয়েছিল আমাদের সামনে। একই ভঙ্গিমায় ডেকেছিল,
মসি সলতে লিবে। তখন আমার বয়স কম, পুজো টুজোর ব্যাপারে তেমন উৎসাহ ছিল না। পূজাপাঠ সন্ধ্যারতির বিষয়গুলো সামলাতেন আমার শাশুড়ি মা, তাই সলতে কেনার জন্য সেরকম আগ্রহ ছিল না আমার। তবুও একজন বয়স্কা মহিলার অনুরোধে তার কাছ থেকে বেশ কিছু সলতে কেনা হয়ে গেছিল একটু আগেই। যদিও সেটা আমার ইচ্ছায় হয়নি, হয়েছিল আমার কর্তার ইচ্ছায়। নিজে নাস্তিক হয়েও পুরীতে গিয়ে হঠাৎ করেই ও আগ্রহী হয়ে উঠেছিল পুজোর জিনিসপত্র কেনার জন্য। সলতেওয়ালির সামনেই হাসতে হাসতে বলেছিল, শাক পাথরের শিবলিঙ্গ কেনা হয়ে গেছে, সলতেটাই বা বাকি থাকে কেন, নিয়ে নাও, মাকে দেবে, খুব খুশি হবে মা। ভাববে কি ভক্তিমতী মেয়েকে পছন্দ করেছে আমার ছেলে। আমি অবশ্য ওর কথাকে গুরুত্ব দিইনি সেভাবে, নিছক রসিকতাই ভেবেছিলাম। তবে সলতে কিনতে বাধ্য হয়েছিলাম অন্য কারণে। তাড়াতাড়ি সলতে কেনার পাট চুকিয়ে মহিলাকে সামনে থেকে সরাতে চেয়েছিলাম। নিজের দৃষ্টিপথে সাগর ছাড়া আর কাউকে ভালো লাগছিল না সেই মুহূর্তে। তটে এসে আছড়ে পড়ছিল একটার পর একটা শ্বেত শুভ্র সফেন ঢেউ। কেউ ছোট, কেউ বড়, কেউ আসছিল বিশাল গর্জন করতে করতে উদ্দাম উত্তাল রূপে, আবার কেউ সামান্য ধ্বনি তুলে মন্থর গতিতে এসে মিলিয়ে যাচ্ছিল সৈকতে। প্রতিটি ঢেউয়ের গতিবিধি লক্ষ্য করছিলাম এক বুক ভালো লাগা নিয়ে। আমার সমস্ত হৃদয় জুড়ে তখন শুধুই ঢেউদের আনাগোনা। এইরকম উপভোগ্য একটা সময়ে যখন খুদে ফেরিওয়ালা আমার সামনে দাঁড়িয়ে সলতে নেওয়ার জন্য অনুনয় বিনয় করছিল, তখন আমার বেশ বিরক্তি লেগেছিল। আমি নিজেকে কিছুটা সরিয়ে এনে সমুদ্রের দিকে তাকিয়েছিলাম। সলতে কিনবো না বুঝে ছেলেটা চলে গিয়েছিল। একটু পরই একটা 4-5 বছরের মেয়ে আমার সামনে বালির উপর বসে পড়েছিল। রঙিন স্টেপ ফ্রক পরা মেয়েটা ছোট্ট হাতের তালুতে সলতেগুলো গোছ করে ধরে বলেছিল, লও না মসি, সস্তা করে দিব। মেয়েটার মুখের দিকে তাকাতে নরম হয়ে গিয়েছিল মনটা। ওর মায়াময় দুটো চোখের করুণ আবেদনকে অগ্রাহ্য করতে পারছিলাম না। ভাবছিলাম সলতে না নিয়ে 2 টাকা ওকে দেব কিনা। আমি যে সময়ের কথা বলছি, সেই সময় সাহায্য হিসেবে কাউকে 2 টাকা স্বাচ্ছন্দ্যে দেওয়া যেত। আমার ব্যাগের চেন খোলার আগেই ছুটে এসেছিল একটু আগের দেখা সেই ছেলেটা। সলতে বিক্রি করতে না পেরে ব্যর্থ মনোরথে ফিরে গিয়েছিল ও। ওদের দুজনকে আমার সামনে দেখে আমার পতিদেব বেশ মজা পেয়েছিল। মুখ টিপে হেসে বলেছিল, নাও এবার কি করবে করো, এর কাছে সলতে নিলে ওর কাছেও নিতে হবে। এভাবে চলতে থাকলে মনে হচ্ছে সলতেতেই লাগেজ বাড়িয়ে ফেলবো আমরা। পরিস্থিতি বুঝে ছেলেটা তাড়াতাড়ি বলেছিল, আমার কাছে লিতে হব না, ওর কাছে লও। বলেছিলাম, কেন রে, ও কি তোর বোন? ঘাড় নেড়ে আমার কথায় অসম্মতি জানিয়েছিল খুদে সলতেওয়ালা। বলেছিলাম, তাহলে কি হয় ও? আমার কথার উত্তর খুঁজে পায়নি ও। তবে আমাদের দুজনকে হাসতে দেখে কিছুটা প্রশ্রয় পেয়ে আমার সামনে বসে পড়েছিল। এরপর অনেক গল্প করেছিল সেই ছোটোখাটো সলতেওয়ালা। জেনেছিলাম ওর নাম ভরত আর মেয়েটার নাম উর্মিলা। ভরতের বাবা সমুদ্রে মাছ ধরার নৌকায় থাকে, অল্প কিছু টাকা পায় সেখান থেকে। তাতে সংসার চলে না, তাই ওর মা হলিডে হোমে বাসন ধোয়া ঘর মোছার কাজ করে। ওর দাদা হোটেলে বয়ের কাজ করে, আর ও সলতে বিক্রি করে। কিন্তু উর্মিলার বাবা নেই, ওর মাও হোটেলে বাসন ধোয়ার কাজ করে। উর্মিলার দিদি বাড়ির কাজ করে আর ছোট্ট ভাইটাকে দেখে। ওদের বেশি অভাব, তাই ভরত ওকে সঙ্গে করে নিয়ে আসে, যদি সলতে বিক্রি করে কিছু পয়সা পায়, এই আশায়। ভরতের মতো একটা 7-8 বছরের ছেলের উদার মানসিকতা দেখে খুব ভালো লেগেছিল। বলেছিলাম, তুই তো এখন উর্মিলাকে আগলে আগলে রাখছিস, বড় হয়ে রাখবি তো? ও ঘাড় কাত করে সম্মতি জানিয়েছিল। বড় হয়ে তুই উর্মিলাকে বিয়ে করে ফেলবি, তাহলে দুজনে একসাথে থাকতে পারবি।
ভরত দুঃখ দুঃখ মুখ করে জানিয়েছিল সেটা হওয়ার নয়, কারণ ওর নাম তো লক্ষণ নয়। তাহলে উর্মিলা ওর বউ হবে কি করে? বেশ মজা লাগছিল ওর কথা শুনে। বলেছিলাম, ভরতের বউয়ের নাম তুই জানিস? আমাকে অবাক করে ভরত বলেছিল, মান্ডবী। কি করে জানলি তুই এত? ভরত জানিয়েছিল, সন্ধ্যের পর রামায়ণ গান করে ওদের পাড়ার কয়েকজন বয়স্ক মানুষ, ও রোজ শোনে, তাই জেনেছে। আমরা দুজনেই ওকে বুঝিয়েছিলাম যে এখনকার সময় ভরতের বউ উর্মিলাও হতে পারে, তাই ও উর্মিলাকে বিয়ে করতেই পারে। ভরত লজ্জা লজ্জা মুখ করে জানিয়েছিল, তাহলে উর্মিলাকে বিয়ে করতে আপত্তি নেই ওর। সেবার ওদের দুজনের কাছে অনেক সলতে কিনতে বাধ্য হয়েছিলাম, কারণ সলতে না কিনলে টাকা নিতে রাজি হয়নি ওরা। সাগরের দুর্নিবার টানে গত ৩৭ বছরে আরও ৬বার পুরী এসেছি, তবে এভাবে ভরতের কথা মনে পড়েনি কখনো। আসলে এবার ভানুকে দেখেই ভরতের কথা মনে পড়েছিল শুধু একটাই কারণে, ৩৭ বছর আগের দেখা সেদিনের ভরতের সঙ্গে অদ্ভুত রকম মিল খুঁজে পেলাম ভানুর। ওর বাবাও সমুদ্রে মাছ ধরে, ওর মা একইভাবে হলিডে হোমে বাসন ধোয়ার কাজ করে, ওর দাদাও হোটেলের বয়ের কাজ করে। হয়তো ব্যাপারগুলো খুবই স্বাভাবিক। সমুদ্র তীরবর্তী অঞ্চলের গ্রামের মানুষদের জীবনযাত্রার একটা গতানুগতিক ধারা রয়েছে। একটা বয়সে একটা নির্দিষ্ট পেশা বেছে নেয় তারা। এই গতানুগতিকতার কথা ভাবতে ভাবতে মনে পড়ে গেল এস ওয়াজেদ আলীর লেখা ভারতবর্ষ শীর্ষক প্রবন্ধের সেই বিখ্যাত লাইনটা, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। সত্যি ভীষণভাবে ট্র্যাডিশনাল মনে হয় পুরীর বেশ কিছু জিনিসকে। না, কটকি সিল্ক বা সম্বলপুরি হ্যান্ডলুমের মতো মূল্যবান শাড়ির কথা বলছি না, বলছি খুব স্বল্প মূল্যের বা ছোট ছোট কিছু জিনিসের কথা। সি বিচের শাঁখের আওয়াজ, বাঁকে করে ঝুলিয়ে আনা সিঙাড়া ও মদনমোহন মিষ্টিওয়ালার সুরেলা ডাক, শ্বাস সমেত ডাব, রং বেরঙের বেলুন, কটন ক্যান্ডি ও অন্য অনেক ফেরিওয়ালাদের সঙ্গে পাল্লা দিয়ে ডাক দিয়ে যাওয়া পুচকে পুচকে সলতেওয়ালা, সাগরের কিনারা ঘেঁষে মন্থর গতিতে দুলে দুলে চলতে থাকা ঝলমলে পোশাক পরা উট, কোনো শিল্পীর নিপুণ হাতের স্যান্ডার্ট, এই সব কিছু মিলিয়ে যে চিত্রটা উঠে আসে, মনে হয় তা যেন অনন্তকালের ছবি। একই ফ্রেমে সকলকে একসঙ্গে আটকে রাখা সম্ভব না হলেও মনের ক্যামেরায় আবারও একবার সকলকে বন্দি করলাম একসাথে। পুরীতে বেড়াতে গিয়ে নতুন গজিয়ে ওঠা বিলাসবহুল কিছু হোটেল, রেস্তোরাঁ, বার বা কয়েকটা বড় দোকান ছাড়া তেমন উল্লেখযোগ্য পরিবর্তন দেখিনি গত ৩৭ বছরে। আজও এখানে ভানুর মতো বয়সের ছেলেরা সলতে বিক্রি করে, আবার ওরাই বড় হয়ে নৌকা নিয়ে মাছ ধরতে যায় সমুদ্রে। কেউ নুলিয়া, কেউ আবার ফেরিওয়ালা হয়েই থেকে যায় আজীবন। শুধু বহন করার ক্ষমতা অনুযায়ী বদলে যায় তাদের পসরা। ভানুর কাছে ভীষণ জানতে ইচ্ছা হচ্ছিল ভরত নামের কাউকে চেনে কিনা ও, কিন্তু বড়ই অযৌক্তিক হবে ভেবে প্রশ্নটা আর করা হয়নি ওকে। জানি সেদিনে সেই অষ্টম বর্ষীয় ভরত এখন মধ্য যৌবনে পদার্পণ করেছে, শুধু জানা হয়নি ভরত সত্যি সত্যি উর্মিলাকে বিয়ে করেছিল কিনা। জানা হয়নি রঙিন স্টেপ ফ্রক পরা সেদিনে সেই ছোট্ট উর্মিলা কেমন গুছিয়ে সংসার করছে আজ। গল্প ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।